প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ভূগোল সাজেশন। ভূগোল নিয়ে তোমাদের বেশি কিছু চিন্তা করার দরকার নেই। হাতে আর কয়েকটা দিন পরই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। প্রস্তুত হও। আমি যে সাজেশন তোমাদের বলে দিচ্ছি সেখান থেকেই তোমরা সব বড় প্রশ্ন কমন পাবে। প্রথমে আমরা আসছি প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলে মোট 5টি অধ্যায় মিলিয়ে মিশে 2টি প্রশ্ন আসবে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমরা চলে আসি প্রথম অধ্যায়ের নাম ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। আরেকবার বলছি অধ্যায়টির নাম। প্রথমে অধ্যায়ের নামটা লিখে নাও উপরে, ভূমিরূপ প্রক্রিয়া, ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এবার আমরা 1 নম্বর প্রশ্ন, কি আছে 1 নম্বর প্রশ্নে? 1 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 6 নম্বর থাকবে চিত্র সহ, অর্থাৎ ভালো করে ছবি এঁকে তোমাদের সেগুলো ব্যাখ্যা করতে হবে। অথবা ঘুরিয়ে দিতে পারে প্রশ্নটা। কিভাবে ঘুরিয়ে আসতে পারে? অথবা লিখে রাখো, তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান ও ব্লো হোল কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। আবার অথবা দিয়ে লেখো, মানে প্রশ্নগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। অথবা দিয়ে আসতে পারে, সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। হলো? তাহলে এই যে পয়েন্টসগুলো বলছি এগুলোকে সুন্দর করে পয়েন্টস করবে। এবং ছবি, ভূগোলে কিন্তু ছবি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। যত সুন্দর করে ভালো করে টু দা পয়েন্ট ছবি আঁকতে পারবে। আমরা পরের প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন লিখো, আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো? আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো? 3 নাম্বার থাকবে। তারপরের প্রশ্নে চলে আসো, চুনাপাথর অঞ্চলে নদীর কার্যে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এটা 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ মান 5-এর প্রশ্ন। ঠিক আছে, চিত্র সহ কিন্তু তোমাদের বর্ণনা করতে বলছি। তাই ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে আঁকবে। ছবি যত ভালো হবে, টু দা পয়েন্ট ছবি আঁকতে পারবে, তত ভূগোলে ভালো নম্বর তোমরা তুলতে পারবে। এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি। তার প্রশ্নগুলো কিন্তু যোগ হবে, বা 3 যোগ 2 এরকম করে। সে কারণে আমি বলছি কখনো 3-এর প্রশ্ন, কখনো 2-এর প্রশ্ন, কখনো বা সরাসরি 5-এর প্রশ্ন। এবার পরের প্রশ্ন আমরা যেটা বলছি যে নগ্নি ভবন বলতে কি বোঝায়। তাহলে আমাদের পরের প্রশ্ন আমরা চলে আসছি, নগ্নি ভবন বলতে কি বোঝো? নগ্নি ভবন বলতে কি বোঝো, কাকে বলে? একই জিনিস, এটা 2 নম্বরে আসবে। তারপরের প্রশ্নে চলে আসো। পরের প্রশ্ন লিখো, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা কাকে বলে? এবার সংজ্ঞা দাও। এখানে থাকবে তোমাদের হচ্ছে 3 নাম্বার। হলো? ঠিক তারপরের প্রশ্ন আসবো। পরের প্রশ্ন কি বলছে, আকুইফার ও অ্যাকুইকুট এর পার্থক্য নির্দেশ করো। আবার বলছি, আকুইফার ও অ্যাকুইকুটের পার্থক্য নির্দেশ করো। হলো? বেশ সুন্দর করে, বা প্রশ্নগুলোকে যখন লিখবে সুন্দর করে পয়েন্টস করে করে লিখবে। পরের প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে গিজার কি? 2 নম্বর থাকবে। কি প্রশ্ন? গিজার কি? মান 2। তারপরের প্রশ্নে চলে আসছি আমরা। এবার কি আছে পরের প্রশ্ন? বলছে টম্বলো কাকে বলে? পরের প্রশ্ন, টম্বলো কাকে বলে? এখানেও থাকবে 2 নম্বর। তারপরের প্রশ্ন আসবো, রিয়া ও ফিয়র্ড উপকূলের 4টি প্রধান পার্থক্য লেখো। অর্থাৎ 4টা প্রধান পার্থক্য তোমাদের এখানে লিখতে হবে। কিসের? রিয়া ও ফিয়র্ডের 4টি প্রধান পার্থক্য। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের মধ্যে থাকবে এটা। তারপরের প্রশ্ন আমরা আসবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে গঠন অনুসারে প্রস্রবণের সচিত্র বর্ণনা করো। এটা কিন্তু 5-এ আসবে। আবার বলছি প্রশ্নটা, গঠন অনুসারে প্রস্রবণের সচিত্র বর্ণনা করো, মানে চিত্র সহকারে তোমাদের বর্ণনা করতে হবে। সুন্দর করে ছবি দিয়ে বর্ণনা করবে। আবার কিন্তু একটা কথা বলছি, ছবি কিন্তু খুব সুন্দর করে আঁকবে।
পরের প্রশ্নে আমরা চলে আসছি। এবারে পরের প্রশ্ন, ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কি কি? এটা 4 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কি কি? তারপরের প্রশ্নে আমরা চলে আসব। কি বলেছে পরের প্রশ্ন? ক্লিনটস ও গ্রাইক কাকে বলে? ক্লিনটস ও গ্রাইক কাকে বলে? এখানে নাম্বার থাকবে 2, অর্থাৎ এটা 2 নম্বরের প্রশ্ন। তারপরের প্রশ্ন, এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, ভৌম জলের উৎসগুলি কি কি? এখানে নাম্বার থাকবে এটা 3, অর্থাৎ 3 নম্বরের প্রশ্নে এটা আসতে চলেছে। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, মানব জীবনে ভৌম জলের গুরুত্ব কি? মান 3। তারপরের প্রশ্ন, তাহলে মানব জীবনে ভৌম জলের গুরুত্ব কি, এটা আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নে আসব। কাস্ট ভূমিরূপে পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। এটাতে মান 4, অর্থাৎ 4 নম্বরে আসতে চলেছে তোমাদের এই প্রশ্নটি। আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, প্রবাল প্রাচীর গড়ে ওঠার 2টি কারণ লেখো। এটা 2 নম্বরে আসবে। প্রবাল প্রাচীর গড়ে ওঠার যে কোনো 2টি কারণ তোমাদের লিখতে হবে 2 নম্বরে। তারপরের প্রশ্নে আমরা আসবো, ভাদোস স্তর কাকে বলে? আবার বলছি, ভাদোস স্তর কাকে বলে? এটাও 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এই চ্যাপ্টার শেষ। এবার পরবর্তী চ্যাপ্টার। পরবর্তী অধ্যায় কি আছে দেখো। পরবর্তী অধ্যায় ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। প্রথমে চ্যাপ্টারের যে অধ্যায়, সেই অধ্যায়ের নামটা দিয়ে নাও, ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। এবার প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন এই অধ্যায়, পুনর্যৌবন লাভের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আবার বলছি, চিত্র সহ আলোচনা করতে হবে। এখানেও নম্বর থাকবে 5। ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের, বারবার একই কথা আমি বলছি এই কারণে, ছবির উপরে কিন্তু ভূগোলের মূল নম্বরগুলো পাওয়া যায়। অর্থাৎ ছবি, নিক পয়েন্ট যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দেখাবে। এবারে আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্নে, মোনাডনক ও ইনসেলবার্জ। মোনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য কি? এটা 3-এ আসবে। এই পার্থক্যটা 3 নম্বরে আসবে। তারপরের প্রশ্নে চলে আসি। কি বলেছে পরের প্রশ্ন? নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে নদী মঞ্চ গঠিত হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। এখানেও 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এটাও 3-এ আসার সম্ভাবনা রয়েছে প্রবল। পরের প্রশ্ন, নদীর ক্ষয়চক্র। নদীর ক্ষয়চক্রে ব্যাঘাত বলতে কি বোঝায়? 2 নম্বরের প্রশ্ন, এটা 2-এ আসার সম্ভাবনা। তারপরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। এটা 5-এ আসবে। এটা ঘুরিয়ে আসতে পারে, অথবা দিয়ে লিখে রাখো তোমরা। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। আবার এখানেও বলেছে উপযুক্ত চিত্র সহ আলোচনা করো, মানে চিত্র কিন্তু ভূগোলে প্রতি প্রশ্নেই যাচ্ছে, সেদিকটা মাথায় রাখতে হবে। এবার আমরা তার পরের প্রশ্নে চলে আসব। তো এই যে চিত্রগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দরভাবে হাতে যে কয়েকদিন সময় আছে প্র্যাকটিস করো। এবার আমরা চলে আসব পরবর্তী অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম দেবে জল নির্গম প্রণালী। অধ্যায়ের নাম জল নির্গম প্রণালী। প্রথম প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। 5-এর মধ্যে এটা ঘুরিয়ে দিতে পারে এভাবে যে জল নির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের যে সম্পর্ক সেটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। মান 3-এ আসবে এটা। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্নে কি বলা হচ্ছে? পরের এই ক্ষেত্রেও কিন্তু ছবি দিয়ে দেবে, যেহেতু ছবি চাইনি কিন্তু তোমরা তাও ছবিটা দিয়ে দেবে। এবারের প্রশ্নে চলে আসছি। অঙ্গুরীয় জল নির্গমন বা জল নির্গম প্রণালী বলতে কি বোঝো? 2 নম্বর, অর্থাৎ কাকে বলে সংজ্ঞাটা লিখে সুন্দর করে একটা ছবি দিয়ে দিবে।
বাস হলো। এবার পরের অধ্যায় চলে আসছি। পরের অধ্যায় মৃত্তিকা। মৃত্তিকা অধ্যায়ের প্রথম প্রশ্ন কি আছে? মৃত্তিকা অধ্যায়ের প্রথম প্রশ্নে এরিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্য লেখো। এরিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্য, 2 নম্বরের প্রশ্ন এটা। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন মৃত্তিকা পরিলেখ কাকে বলে? এটাও 2 নম্বরের প্রশ্ন। এবার চলে আসবো তারপরের প্রশ্ন এন্টিসল ও মলিসল মৃত্তিকা। আবার বলছি প্রশ্নটা এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। এটাও কিন্তু 2 নম্বরে আসতে চলেছে তোমাদের। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নগুলো যে আমরা দিচ্ছি খুব কম সংখ্যক প্রশ্ন এখানে দিচ্ছি, যতটা কম করে, কারণ হাতে তো সময় তোমাদের বেশি নেই, তাই খুব অল্প প্রশ্ন করে যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেদিকটা আমি লক্ষ্য রাখছি। যাই হোক, এবার পরের প্রশ্নে আসি। মৃত্তিকা ক্ষয় প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে সম্মিলিত ফল ব্যাখ্যা করো। নাম্বার থাকবে 4। অর্থাৎ মৃত্তিকা ক্ষয় যে হয় তার প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণের সম্মিলিত ফল ব্যাখ্যা করো। এটা 4। তারপরের প্রশ্ন চলে আসো রেগোলিথ কি? এটা 2 নম্বরে আসবে। রেগোলিথ কি? 2 নম্বরের মধ্যে প্রশ্ন। এটা তোমরা ছোটবেলাও পড়েছো। রেগোলিথ কি তোমরা খুব সুন্দরভাবে এটা আগে থেকেই জানা আছে, আর যার জানা নেই পড়ে নেবে। পরের প্রশ্নে চলে আসবো। কি বলেছে পরের প্রশ্ন? মাটি সৃষ্টি। এই মাটি চ্যাপ্টারটা কিন্তু তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর মাটি চ্যাপ্টার এর আগে তোমরা পড়েছো যেহেতু। যাই হোক, এবার বলবো মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। এটা 3 নম্বরে আসবে যে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি বর্ণনা দাও বা বর্ণনা করো, 3 আসতে চলেছে। তারপরের প্রশ্নে চলে আসছো। কি আছে আমাদের পরবর্তী প্রশ্ন? এবার পরবর্তী প্রশ্ন, এবার অনেকে ভাবছে যে এত বেশি প্রশ্ন, দেখো আমি যতটা সম্ভব কম প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমরা আগে বলেছি, এর আগেই বলে দিয়েছি মৃত্তিকা ক্ষয় প্রাকৃতিক সৃষ্ট মনুষ্য সৃষ্ট কারণ সম্মিলিত ফল ব্যাখ্যা করো। এটা আগেই বলে দিয়েছি, ডবলবার রিপিট করলাম তোমাদের জন্য। যাই হোক, এবার পরবর্তী প্রশ্ন যেটা আসবো মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলি সংক্ষেপে লেখো। অর্থাৎ কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ার মধ্যে মাটি সৃষ্টি হয় সেগুলি সংক্ষেপে লিখতে হবে। নাম্বার থাকবে 5। হলো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। তো মাটি সৃষ্টির যে প্রক্রিয়াগুলো ওগুলো কিন্তু খুব সুন্দর করে তোমরা পয়েন্টস করে দেখাবে। পরের প্রশ্ন বলছে বা মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি, মৃত্তিকা সংরক্ষণের যে পদ্ধতি রয়েছে বিভিন্ন রকমের, সেই পদ্ধতিগুলিকে সংক্ষেপে আলোচনা করো। এটা থাকবে 6 নম্বরের প্রশ্ন। হলো। তাহলে এই পদ্ধতিটা কিন্তু 6-এ আসার সম্ভাবনা রয়েছে। এই কারিগরি পদ্ধতি, কৃত্রিম বাঁধ নির্মাণ পদ্ধতি, এগুলো তোমরা নিজেদের মতো করে পয়েন্টস করবে। পরের প্রশ্নে চলে আসছি। কি বলা আছে পরের প্রশ্ন? এলুভিয়েশন ও ইলুভিয়েশন। আবার বলছি ইলুভিয়েশন বা এলুভিয়েশন, এদের পার্থক্য লেখো। এই পার্থক্য কিন্তু 3 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা ভূমিকা। আদি যে শিলা রয়েছে এই আদি শিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু 3 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। এবার আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে আঞ্চলিক আন্ত আঞ্চলিক ও অনাগুলিক মাটির সংজ্ঞা দাও। এখানে কিন্তু নাম্বারটা এরকম থাকবে 2+2+2, অর্থাৎ 3টা পার্টে থাকবে। হলো। এবার আমরা পরে চলে যাব। বলছি পরে দেখবো আমরা বায়ুমণ্ডল, জীব বৈচিত্র্য, দুর্যোগ ও বিপর্যয় অধ্যায় মিলিয়ে মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আবার বলছি বায়ুমণ্ডল, জীব বৈচিত্র্য, দুর্যোগ ও বিপর্যয়, এই অধ্যায়গুলি মিলিয়ে মিশিয়ে মোট 2টি প্রশ্ন আসবে, তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। আমরা চলে আসছি প্রথমে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রথম প্রশ্ন লবণাম্ল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বরের প্রশ্ন হিসেবে এটা থাকবে। এই অভিযোজনগত বৈশিষ্ট্যটা 4-এ আসবে। পরের প্রশ্ন চলে আসবো।
কি আছে পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লিখো। এখানেও কিন্তু নাম্বার থাকবে 4, অর্থাৎ এটা কিন্তু এবার তোমাদের 4 মানে আসতে চলেছে। এর সঙ্গে প্রশ্ন 4 প্লাস 2, কখনো 3 প্লাস 2, এভাবে প্রশ্নগুলো এসে থাকে। পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের পার্থক্য লেখো। পার্থক্য কিন্তু 3 নম্বরে আসবে। সুন্দর করে সংজ্ঞা, বায়ু প্রবাহ, এগুলো বায়ু প্রকৃতি, চাপের উপস্থিতি, এগুলো পয়েন্টস তোমরা সুন্দর করে দেখাবে। পয়েন্টসগুলো করে যদি লেখো তাহলে নাম্বারটা বেশি ভালো পাওয়া যায় পার্থক্যের ক্ষেত্রে। পরের প্রশ্ন বলছে উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও। এটা কিন্তু 3 নম্বরে আসতে চলেছে, উষ্ণ ও শীতল সীমান্ত স্রোত। পরের প্রশ্ন হচ্ছে এল নিনোর উৎপত্তি ব্যাখ্যা করো। 3 নম্বরে আসতে চলেছে, অর্থাৎ কিভাবে এল নিনো সৃষ্টি হয়েছিল বা এল নিনোর উৎপত্তি কিভাবে হয়েছিল সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, মৌসুমী বায়ুর উপরে জেড বায়ুর প্রভাব লেখো। এটাও 3 নম্বরে আসতে চলেছে। আমাদের ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর প্রভাব আমরা দেখেছি, এই মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব। পরের প্রশ্ন, জেড বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা কিন্তু 4 নম্বরে আসতে চলেছে তোমাদের। জেড বায়ুর বৈশিষ্ট্যগুলো 4 নম্বরে আসবে। তারপরের প্রশ্ন, উপযুক্ত চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্র ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমাদের জন্য এবার 6 নম্বরে আসতে চলেছে। বেশ বুঝতে পারছো তোমরা কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষায় আসবে। আমি কিন্তু সেই প্রশ্নগুলোই বলছি, শুধু এগুলোই ভালো করে পড়ে যাও। পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায়। এটা কিন্তু 2 নম্বরে আসতে চলেছে। ঠিক তারপরের প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদের শ্রেণী বিভাগ করো এবং পরিবেশের সঙ্গে এদের অভিযোজনগত যে সম্পর্ক সেটা আলোচনা করো। এটা কিন্তু 5 নম্বরে আসবে। এটা ঘুরিয়ে দিতে পারে তোমাদের, অথবা যে তোমরা লিখে রাখতে পারো যে উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদে অর্থাৎ জেরোফাইট উদ্ভিদের সম্পর্কগুলি আলোচনা করো। জেরোফাইট উদ্ভিদ বা মরু উদ্ভিদ যে রয়েছে তাদের বিভিন্ন যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো তোমাদের আলোচনা করতে হবে। বেশ পয়েন্টস করে 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 সুন্দর করে লিখবে। যত বেশি পয়েন্টস করবে, যত ভালো টু দা পয়েন্ট অ্যান্সার করবে, তত ভালো নম্বর পাওয়া যাবে। পরের প্রশ্ন চলে আসি, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো বা উল্লেখ করো। এটা 3 নম্বরে আসতে পারে। তো এই যে আমরা দেখছি প্রতি বছর গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গরম বেড়ে যাচ্ছে, এই যে গরম বাড়ছে এর প্রভাব। চলে যাবো আমরা পরবর্তী অধ্যায়, জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য অধ্যায়ের আমাদের প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। এটা 3 নম্বরে আসবে। 3 নম্বরের মধ্যে তোমরা 4টা বা 5টা পার্থক্য করলেই কিন্তু তোমাদের যথেষ্ট। কেউ কিন্তু এরকম করবে না যে 3 নম্বরের প্রশ্ন তার মানে আমরা 3টা পার্থক্য লিখে চলে আসবো। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্নে কি বলা হয়েছে? দুর্যোগ ও বিপর্যয়। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লিখো। এটাও কিন্তু তোমাদের 3 নম্বরে আসবে। পয়েন্টস করবে প্রথমে একটা ধরো ধারণা, নিয়ন্ত্রণ, জীবনযাত্রার উপর প্রভাব, এই যে পয়েন্টস গুলো এভাবে প্রকৃতি, এরকম করে পয়েন্টস করে করে তোমরা বিষয়গুলো, ক্ষয়ক্ষতি, তারপর লাস্টে একটা উদাহরণ দিয়ে দেবে। এবার পরের প্রশ্ন, হরপা বান বলতে কি বোঝো অর্থাৎ কাকে বলে। এটা কিন্তু 2 আসতে চলেছে তোমাদের, হরপা বান কাকে বলে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন বলছে সংক্ষেপে জীব বৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। এই জীব বৈচিত্র্যের গুরুত্ব এটা তোমাদের এবার 3 আসার সম্ভাবনা প্রবল, অর্থাৎ মান 3 তোমরা 4টি বা 5টি করে পয়েন্টস করে রাখবে। পরের প্রশ্ন জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষেপে টিকা লেখো। অর্থাৎ জীব বৈচিত্র্যের যে জিনগত বৈচিত্র্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে টিকা লিখতে হবে তোমাদের। তারপরের প্রশ্ন, জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। 2টা প্রশ্নই কিন্তু 3 আসবে। 2টা প্রশ্ন আগে যেটা বললাম এবং এখন যেটা বললাম, এই জীব বৈচিত্র্যের 2টা প্রশ্নই কিন্তু 3 নম্বরে আসবে। পরবর্তী প্রশ্ন, রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি। এই প্রশ্নটাও কিন্তু 3 আসবে। রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক মান 3 আসবে। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে জীব বৈচিত্র্য বেশি কেন। এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে এটা থাকবে তোমাদের।
পরের প্রশ্ন, আলফা ও বিটা বৈচিত্র্যের তুলনা করো। এই প্রশ্নটা তোমাদের এবার 3-এ আসবে, আলফা ও বিটা বৈচিত্র্য। এবার পরে অর্থনৈতিক ভূগোলে ঢুকে যাবো। এবার আমরা প্রাকৃতিক ভূগোল শেষ হলো, এবার অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে সব থেকে বেশি কৃষিকাজ আমাদের জড়িত। তো কৃষিকাজ মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি লিখতে হবে। প্রথম প্রশ্ন মাধ্যমিকের সময় তোমরা পড়েছো এগুলো, ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। মান 5। ইক্ষু মানে আখ উৎপাদনের যে অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ, সেটা তোমাদের ক্লাস 10-এ তোমরা পড়েছো। এবার পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের প্রধান উপাদানগুলি কি কি? এটা 3-এ আসতে পারে, অর্থাৎ সবুজ বিপ্লব ঘটেছিল তার প্রধান উপাদানগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, আধুনিক কৃষিতে, আধুনিক যে কৃষি পদ্ধতি, আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের 2টা করে সুফল ও 2টা করে কুফল। এটা কিন্তু 4, সুফল লিখলে 2টা সুফল লিখলে 2 নম্বর, 2টা কুফল লিখলে 2 নম্বর, অর্থাৎ 2 2 4 নম্বর দেওয়া হবে। পরের প্রশ্ন চলে আসবো। এবার এই যে কেউ যদি মনে করো যে আমি খালি সুফলটা যদি লিখে আসি, তাকে 2 দেওয়া হবে। কেউ যদি মনে করো কুফল লিখে আসি, সেও 2 পাবে, ঠিকঠাক লিখলে। আর দুটো লিখলে 2 2 4। পরের প্রশ্নে কি বলা হচ্ছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত। তুমি ছোটবেলায় পড়েছো ফলের ঝুড়ি বলা হয় কেন, অর্থাৎ ফল উৎপাদনে বিখ্যাত কেন? এটা 3-এ আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মান 3-এর জন্য এই প্রশ্নটিকে তোমরা খুব ভালোভাবে রেডি করো। পরের প্রশ্ন, নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? 3 নম্বরে, অর্থাৎ এই যে মাথাপিছু উৎপাদন, এই মাথাপিছু উৎপাদনটা কেন কম সেটা তোমাদের আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের কুফল আলোচনা করো। ভারতীয় কৃষি ব্যবস্থা যে রয়েছে সেখানে সবুজ বিপ্লবের প্রতিটা জিনিসের তো জানি আমরা সুফল কুফল থাকে, তো এখানে কুফলগুলো আলোচনা করতে হবে। তারপরের প্রশ্ন, ভারতের নীল বিপ্লবের সুবিধা কি? এটা কিন্তু 3 নম্বরে আসবে তোমাদের, যে নীল বিপ্লব, এই নীল বিপ্লবের কিছু সুবিধা অসুবিধা ছিল, তো সুবিধা অর্থাৎ সুফলগুলি আলোচনা করতে বলেছে। পরের প্রশ্নে আমরা আসছি। পরের প্রশ্ন মাধ্যমিকের সময় তোমরা পড়েছিলে, অনেকটাই জানা আছে, ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মান 4-এ আসতে পারে। এই দুটার মধ্যে তুলনামূলক আলোচনা মানে অনেকটা পার্থক্যর আকারে আলোচনা করতে হবে। পরের প্রশ্নে চলে আসছি, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রণী কেন? অর্থাৎ শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে নারকেল হয়, এই নারকেল উৎপাদনে শ্রীলঙ্কা কেন অগ্রণী? 3-এর মধ্যে আসবে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি? এই প্রশ্নটাও 3-এর মধ্যে আসার সম্ভাবনা প্রবল। তারপরের প্রশ্ন, ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো? এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরে আসবে, যে ভারতবর্ষে নীল বিপ্লব বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? এই প্রশ্নটাও 3 নম্বরে আসবে, অর্থাৎ এই ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক কেন, কারণটা দেখাতে হবে। পরের প্রশ্ন, ভারতে ডাল চাষের প্রধান সমস্যাগুলো কি কি? এই প্রশ্নটাও কিন্তু 3-এ আসার সম্ভাবনা প্রবল। ডাল চাষের যে ইয়েগুলো রয়েছে সেই পয়েন্টসগুলো তোমাদেরকে ওখানে সুন্দর করে দেখাতে হবে। তারপরের প্রশ্ন, শস্য সমন্বয় বলতে কি বোঝো? এটা কিন্তু 2-এ আসবে, অর্থাৎ কি বোঝো, কাকে বলে, সংজ্ঞা লেখো, এই জিনিসগুলো কিন্তু একই হলো কৃষি। এবার আমরা চলে আসব শিল্প। এই শিল্প থেকে মোট তোমাদের 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? কারণ লেখো। 3 নম্বরে আসবে, যে ভারতবর্ষে তৈরি যে পোশাক শিল্প তার উন্নতির কারণ কি। পরবর্তী প্রশ্ন, ভারতের ছোট নাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3-এ আসবে, লৌহ ইস্পাত শিল্পের যে কেন্দ্রীভবন তার কারণ। পরের প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা, যে সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে সেই সম্ভাবনা সম্পর্কে লেখো। এটা কিন্তু তোমাদের এবছর 5-এ আসতে পারে।
তাহলে 5-এর মধ্যে তোমরা সেই হিসেবে পড়বে, এই যে 5-এ 5টা পয়েন্টস লিখে দিয়ে চলে আসবে, তা না, তোমরা চেষ্টা করবে 7টা পয়েন্টস বা 6টা পয়েন্টস লেখা। পরের প্রশ্ন, রুড শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু 3 নম্বরে আসবে, যে রুড শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি কি কি ছিল। তারপরের প্রশ্ন, আমাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়া, এই মালয়েশিয়ায় রবার শিল্প উন্নত কেন? এটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়ে। তো তারপরের প্রশ্ন চলে আসবো আমরা, যে রবার চাষটা আমরা দেখলাম যে কেন উন্নত, সেই কারণগুলো, যে উৎপাদন ব্যয় কম, রাজনৈতিক স্থিতিশীলতা, এই সমস্ত কিছু দেখানোর পর এবার আমাদের করতে হবে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো। অর্থাৎ কি কারণে সেখানে পেট্রো রসায়ন শিল্পগুলির উন্নতি হয়েছিল, এটাও কিন্তু 3 নম্বরের মধ্যে আসার সম্ভাবনা প্রবল, অর্থাৎ মান 3-এ আসতে পারে। 3-এ যেগুলো আসবে সেগুলো 4টা থেকে 5টা পয়েন্টস করলেই যথেষ্ট। পরের প্রশ্ন, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? প্রশ্নটা হচ্ছে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প কেন বলা হয়? এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। এবারের প্রশ্নে ব্রাজিলে রাবার শিল্প গড়ে উঠতে গেলে যে সমস্যাগুলি আছে, অর্থাৎ ব্রাজিলে রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। এই সমস্যাগুলো কিন্তু লিখবে। তারপরের প্রশ্ন চলে আসবো, ওটা কিন্তু 3-এর মধ্যেই ছিল, তো 5টা পয়েন্টস তোমরা রেডি রাখবে। এবারের প্রশ্ন, কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি? এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরে আসবে। তারপরের প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চল, এই হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের একদেশী ভবনের কারণগুলি কি কি? এই প্রশ্নটা তোমাদের 4 নম্বরে আসতে চলেছে এবছর, অর্থাৎ 4-এর জন্য তোমরা মোটামুটি ওই একই 5-6টা পয়েন্টস রেডি রাখবে। পরের প্রশ্ন, ভারতের পূর্ব মধ্যাঞ্চল লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো। এটা কিন্তু 5-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে, অর্থাৎ 5-এর মধ্যে তোমরা 6-7টি পয়েন্টস তৈরি করবে। যদি তোমাদের কোনো নোটস না থাকে তোমরা আমাকে জানাবে, আমি সেক্ষেত্রে তোমাদের সাহায্য করব। পরের প্রশ্নে চলে আসি, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 3টা পয়েন্টস তোমরা দেখিয়ে দেবে যে কি কারণে উন্নত। তারপরের প্রশ্ন, আইসোডাপেন কি? আইসোডাপেন কি? এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরে আসবে। আবার বলছি, প্রশ্নটা আইসোডাপেন কি, এটা 2 নম্বরে আসবে। পারলে এই আইসোডাপেনের যে ছবিটা আছে সেটা তোমরা আঁকানোর চেষ্টা করবে। তারপরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি? অর্থাৎ কি কারণে ভারতবর্ষে মোটর গাড়ি শিল্পের উন্নতি লাভ করেছিল? এই প্রশ্নটাও কিন্তু 3 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে প্রবল, অর্থাৎ 3-এর মধ্যে রেডি করবে। পরবর্তী প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝো? এটা 2-এর মধ্যে আসবে। তারপরের প্রশ্ন, ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও, অর্থাৎ এত ব্যাপক পরিমাণে ভারতবর্ষে গবাদি পশু রয়েছে, তা সত্ত্বেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? তাহলে এত গবাদি পশু থাকা সত্ত্বেও দুগ্ধ উৎপাদন শিল্পে আমাদের দেশ উন্নতি লাভ করতে পারেনি কেন? সেই কারণগুলো লিখতে হবে তোমাদের, 5-এ আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। 3। দেখো, জাপানে কিন্তু কাঁচামালের যথেষ্ট অভাব, তা সত্ত্বেও এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে তার কারণগুলি দেখাতে হবে। পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কাকে বলে? এটা 2 নম্বরে, তোমরা 7-8-এ পড়েছো সোনালী চতুর্ভুজ, মাধ্যমিকেও তোমাদের ছিল। তারপরের প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2-এ আসবে। তারপরের প্রশ্ন, দ্রব্য সূচক কি? এটাও কিন্তু দ্রব্য সূচক কি, এই প্রশ্নটা তোমাদের 2-এ আসবে। শেষের অধ্যায়, পরবর্তী অধ্যায়, জনসংখ্যা ও জনবসতি। এই অধ্যায় থেকে মোট 2টি প্রশ্ন আসবে তোমাদের, ওই আগের মতনই যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে।
প্রথম প্রশ্ন, জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। অর্থাৎ জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে এই যে পরিব্রাজনের প্রভাব রয়েছে সেই প্রভাবটা কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার দুটি প্রাকৃতিক কারণ লেখো। অর্থাৎ প্রাকৃতিক কারণ লিখতে হবে তোমাদের দুটি, 2 নম্বর থাকবে এই প্রশ্নটিতে। তারপরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলে স্তরক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5-এর মধ্যে তোমাদেরকে সুন্দর করে পয়েন্টগুলো উপস্থাপন করবে, করে নিয়ে তারপর করবে পঞ্চায়েত স্তর, ব্লক স্তর, এগুলো সব দেখা। পরের প্রশ্ন চলে আসি, জনবিস্ফোরণ কাকে বলে? জনবিস্ফোরণ কাকে বলে? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। তারপরের প্রশ্ন বলেছে, জনাকীর্ণ ও জনসম্মতর সংজ্ঞা দাও। কি প্রশ্ন? জনাকীর্ণ ও জনসম্মতর সংজ্ঞা দাও। এটা কিন্তু 3 নম্বরে আসবে, 3 নম্বরের মধ্যে এটা আসছে। তারপরের প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা 5-এর প্রশ্ন। অর্থাৎ ভারতবর্ষে যে নগর গড়ে উঠছে, এই নগরের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো তোমাদের আলোচনা করতে হবে। তারপরের প্রশ্নে চলে আসছি, কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে সেটা আলোচনা করো। 3 নম্বরে কি ধরনের পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে তা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্নের মধ্যে আসতে পারে। পরের প্রশ্ন, জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। এটা 2-এর মধ্যে আসবে, অর্থাৎ মান 2-এ আসছে। তারপরের প্রশ্নে চলে আসি, ভারতে আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও। এটা 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ পৌর বসতি কাকে বলে সেই সংজ্ঞাটা দিতে হবে। পরের প্রশ্ন, রৈখিক জনবসতি বলতে কি বোঝো? এই প্রশ্নটাও 2 নম্বরে আসবে, রৈখিক জনবসতি বলতে কি বোঝো। পরের প্রশ্ন, কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণী বিভাগ করো ও উদাহরণ দাও। এটা কিন্তু 5 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে তোমাদের। উদাহরণ দিয়ে সুন্দর করে তোমাদের দেখাতে হবে সে বাণিজ্যিক শহর কোনটা, কোনটা ধর্মীয় শহর, এগুলো সব কিন্তু তোমাদের, কোনটা প্রতিরক্ষা বা সামরিক শহর, এগুলো পয়েন্টসগুলো ব্যাখ্যা করতে হবে। পর্যটন শহর, সাংস্কৃতিক শহর, এগুলো ব্যাখ্যা করে করে যেতে হবে। তারপরের প্রশ্ন, পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি ব্যাখ্যা করো বা কারণগুলি লেখো। এটাও কিন্তু 5 নম্বরে আসবে। অর্থাৎ পৃথিবীর সব জায়গায় সমানভাবে জনবসতি গড়ে ওঠেনি, কেন এই অসাম্য, কেন সেই কারণগুলো তোমাদের তুলে ধরতে বলা হয়েছে। এটা 5 নম্বরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাই এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য নির্ণয় করো। এই পার্থক্যটা কিন্তু তোমাদের 3 নম্বরে দেবে। 3 নম্বরের মধ্যে সুন্দর করে 5 থেকে 6টা পার্থক্য তোমরা দেখাবে। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। এটা কিন্তু 5 নম্বরে। অর্থাৎ হলদিয়ায় যে বন্দর গড়ে উঠেছে সে বন্দর গড়ে ওঠার কারণগুলি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। কেন, কি কারণে হলদিয়া বন্দর গড়ে উঠেছিল সেই কারণগুলি ব্যাখ্যা করো। এটা তোমাদের 5-এ আসবে। পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন, ম্যাক্রো ও মাইক্রো অঞ্চল অর্থাৎ ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? এটা কিন্তু 3 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে এবছর। পরের প্রশ্ন, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর যেটাকে আমরা বলি, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। এটাও কিন্তু 3 নম্বরে আসবে। 3 নম্বরের মধ্যে এই প্রশ্নটা দেখে রাখবে। তারপরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্ন আমাদের, কলকাতা বন্দরের সহযোগী হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু মান 3-এর মধ্যে আসবে, অর্থাৎ কলকাতা বন্দরের সহযোগী হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের 2 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে, 2টা বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন, বয়লিঙ্গ অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরে আসবে। অর্থাৎ যেহেতু 3 নম্বরে বলেছে এবং গুরুত্ব চেয়েছে, তোমরা মোটামুটি 3টা থেকে 4টি গুরুত্ব লিখলেই হবে। পরের প্রশ্ন,
কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণ সহ যে কোনো 3 ধরনের শহরের নাম উল্লেখ করো। এটাও 3 নম্বরে থাকবে। ওই পয়েন্টস গুলো আগে একটা নোট করেছিল, শিল্প শহর, বন্দর শহর, এগুলো উদাহরণ সহ দিয়ে দেবে। হলো, এখানেই শেষ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে ভালো মতো করো এবং ছোট প্রশ্নের জন্য 2015 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে যদি তোমরা সব দেখে যাও, তোমরা 100% পরীক্ষায় সব কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে তারপর তোমরা আমাকে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো, আর আমি যে প্রশ্নগুলো তোমাদের বলেছিলাম সেগুলো পরীক্ষায় এসেছে কিনা সেগুলি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।